আচ্ছা, শুরু করি তাহলে। লাস্ট ক্লাসে আমরা স্লাইড 1টা আমরা ফুল কমপ্লিট করছিলাম। আমাদের অপারেটিং সিস্টেমে ইন্ট্রোডাকশন পার্টটা আমাদের ফুল কমপ্লিট হয়ে গেছিলো। সো আমরা আজকে শুরু করব আমাদের স্লাইড 2 থেকে, যেটা আমাদের প্রসেস। সো শুরু করি। তো ফার্স্টেই অপারেটিং সিস্টেমে প্রসেস জিনিসটা আসলে কি এটা একটু বুঝি। এখানে প্রসেসের কনসেপ্ট থেকে আমরা যদি দেখি, আমরা প্রিভিয়াসলি অপারেটিং সিস্টেমকে যখন আমাদের অপারেটিং সিস্টেমে ওল্ড ভার্সন ছিল, তখন তাদেরকে কি বলতো, আমাকে সব টাস্কগুলোকে বলতো জবস ব্যাস সিস্টেমে। তাহলে আগের সময় অপারেটিং সিস্টেমটা ব্যাস সিস্টেমে চলতো, অপারেট করতো, এবং প্রতিটা টাস্ককে বলা হতো জবস। কিন্তু কারেন্টলি আমরা যে অপারেটিং সিস্টেমটা ইউজ করি সেটা কি টাইম শেয়ারিং সিস্টেমটা আমরা ফলো করি, এবং টাইম শেয়ারিং সিস্টেমে ওই প্রত্যেকটা যে আমাদের টাস্কগুলোকে কি বলে, হয় ইউজার প্রোগ্রাম বলে অথবা কি বলতেছে টাস্ক বলতেছে। এখন এই অ্যাক্টিভিটিসগুলোকে কি বলতেছে, প্রসেস বলতেছে। তাহলে একটা প্রোগ্রাম বা টাস্ক কখন প্রসেস হয় এটা একটু আমরা দেখব। দ্য টার্ম জব অ্যান্ড প্রসেস আর ইউজ ইন্টারচেঞ্জেবলি। কারণ কি জব এক সময় কি আমরা ইউজ করতাম, আর এখন আমরা ইউজ করি প্রসেস। কিন্তু এখন তো আমরা প্রোগ্রাম এবং টাস্কও বলি, কিন্তু কখন আমাকে একটা প্রোগ্রামকে প্রসেস বলবো এবং কখন একটা প্রোগ্রামকে প্রোগ্রাম বলবো এটা একটু আমরা দেখবো এখন। সো আমরা যদি একটু নিচে যাই, দেখেন একটা প্রসেস কি। তাহলে একটা প্রসেস, এ প্রসেস ইজ এ প্রোগ্রাম দ্যাট ইজ ইন এক্সিকিউশন। তার মানে কি কি বোঝাচ্ছে, তার মানে একটা প্রসেস, আমরা কি একটা টাস্ককে যখন আমরা কি একটা সেকেন্ডারি মেমোরি থেকে আমরা যখন কোথায় মেইন মেমোরিতে পাঠাবো, তার মানে কি র্যামে পাঠাবো, বা এই র্যামে পাঠালাম, তার মানে কি সিপিইউতে পাঠাচ্ছি। তো তখন কি একটা প্রসেস রেডি ছিল এক্সিকিউশনের জন্য। এইটা কি তখন একটা তাকে কি বলতেছিলাম আমরা, প্রোগ্রাম বলতেছি, যে একটা টাস্ক যেটাকে আমার রেডি কিউতে বসে আছে, এক্সিকিউশনের জন্য রেডি আছে, কিন্তু সে কি এখনো এক্সিকিউট হয় নাই। তাহলে সেই ক্ষেত্রে তাকে কি বলতেছি আমরা, তাকে বলতেছি আমরা প্রোগ্রাম। কিন্তু তখন যখন সেই টাস্কটাই কি আমার সিপিইউতে চলে যাবে, র্যামে যাবে, আমার মেইন মেমোরিতে যাবে, তাই না, আমার মেইন মেমোরিতে যাবে এবং সিপিইউতে এক্সিকিউশনটা শুরু করবে, তখন সেই প্রোগ্রামকেই আমরা কি বলতেছি, প্রসেস বলতেছি। তাহলে প্রসেসটা বলতে কি বোঝাচ্ছে, যে একটা প্রোগ্রাম যেটা কি এখন এক্সিকিউশন অবস্থায় আছে। এটুকু কি সবার ক্লিয়ার? আচ্ছা, তো এইখানে কি হচ্ছে, বাট ইটস মোর দ্যান দ্য প্রোগ্রাম কোডস। প্রোগ্রাম কোডস কি অলসো নোন অ্যাজ দ্য টেক্সট সেকশন। আমরা এখানে দেখতে পাচ্ছি কি এখানে একটা কি একটা প্রসেসের কি আর্কিটেকচারটা দেওয়া আছে। আর্কিটেকচারটা যদি আমরা একটু খেয়াল করি, এখানে দেখেন স্ট্যাক আছে, হিপ আছে, যেটাই কি হিপটা ডাইনামিক্যালি অ্যারেঞ্জ দেখাচ্ছে। এখানে এখানে আছে ডেটা, আর এখানে আছে কি টেক্সট। এখন কোনটা কি কাজে লাগে আমরা একটু দেখি। এই একটা প্রসেসের ডায়াগ্রাম থেকে আমরা যদি দেখি, এখানে সবার ফার্স্টেই আসে কি প্রোগ্রাম কাউন্টার অ্যান্ড রেজিস্টার। প্রোগ্রাম কাউন্টার অ্যান্ড রেজিস্টারটা কি করে, আমাদেরকে একটা প্রসেসে কি লাইনস অফ কোডস থাকে একটা প্রোগ্রামে। সো একটা প্রোগ্রামে যদি লাইনস অফ কোডস থাকে, এখন এটা যদি একটা প্রোগ্রাম P1 হয় ধরেন, তাহলে এখন P1-এর কোন লাইনের কোডটা এক্সিকিউট হবে সেটা কে ট্র্যাক রাখে, সেটা ট্র্যাক রাখে প্রোগ্রাম কাউন্টার অ্যান্ড রেজিস্টার। তাহলে কি এই প্রোগ্রাম কাউন্টার অ্যান্ড রেজিস্টারটা কি করতেছে, P1-এর যে লাইনস অফ কোডস আছে, P1 প্রোগ্রামের যে লাইনস অফ কোডস আছে, সেই কোডের কোন লাইনটা এখন এক্সিকিউট হবে, সেই এক্সিকিউটের ইনফরমেশনগুলো সবকিছু কি রাখে, প্রোগ্রাম কাউন্টারটা স্টোরেজে রাখে। এটুকু বুঝছি? আচ্ছা, তো জি তারপর স্যার। কি আমার স্ট্যাক। স্ট্যাকে কি হতে পারে, আমার স্ট্যাক এইখানে থাকে। স্ট্যাকটায় আমরা কি রাখি, আমার সব ধরনের টেম্পোরারি ডেটাগুলো, যেগুলোকে আমার ভবিষ্যতে কাজে লাগবে না, আমাদের জাস্ট টেম্পোরারি ইউজের জন্য যে ধরনের কি ভ্যারিয়েবলগুলো আমরা ইউজ করি, সেই সব ভ্যারিয়েবলগুলোকে আমরা কোথায় স্টোর করে রাখি, টেম্পোরারি স্টোরিংয়ের জন্য স্ট্যাকে স্টোর করে রাখি। তো সেটার মধ্যে কি হতে পারে, ফাংশনাল প্যারামিটার হতে পারে, লোকাল ভ্যারিয়েবল হতে পারে, টেম্পোরারি ভ্যারিয়েবল হতে পারে, তাই না। টেম্পোরারি ডেটা যেগুলো যেগুলো আমাদের কি ইন ফিউচার কাজে লাগবে না, সেগুলো আমরা কোথায় স্টোর করে রাখতেছি, স্ট্যাকে স্টোর করে রাখতেছি। দেন আমাদের আসতেছে ডেটা সেকশন। তো ডেটা সেকশনটা কি আসলে, ডেটা সেকশনে কি যে ভ্যারিয়েবলগুলোকে আমাদের ইন ফিউচার কাজে লাগবে, সো সেই ভ্যারিয়েবলগুলোকে আমরা কোথায় রাখতেছি, ডেটা সেকশনে রাখতেছি। এবং টেক্সট সেকশনটা কি, টেক্সট সেকশনটাই আমার থাকে কোডগুলা। তার মানে এই যে P1 প্রোগ্রামটা আমি কি এক্সিকিউট করব, P1 প্রোগ্রামে যে লাইনস অফ কোডসগুলো আছে, সেই কোডসগুলো কোথায় থাকতেছে, এই টেক্সট ফোল্ডারে থাকতেছে। ঠিক আছে, তাহলে এই টেক্সট সেকশনটাই কি থাকতেছে, সেই লাইনস অফ কোডসগুলো থাকতেছে, যে কোডগুলো কি আমি এখন এক্সিকিউট করব। তাহলে এই কোডগুলা ধরেন এখন P1-এর এই কোডগুলোর মধ্যে কি
এই লাইনগুলো আমি এখন এক্সিকিউট করব, তাহলে টেক্সটে তখন সেই ক্ষেত্রে আর্কিটেকচারের টেক্সটে কোন কোডগুলো ঢুকবে, এই লাইনের কোডগুলো ঢুকবে। তো এই কোডগুলো ঢুকে কি এক্সিকিউশনটা করবে, দেন আমার কি আমার এক্সিকিউশনটা কমপ্লিট হবে। এখন হিপ নামের একটা জিনিস দেখতে পাচ্ছি আমরা, তাই না? সেটা কি ডাইনামিক্যালি অ্যালোকেট মেমোরি ডিউরিং রান টাইম। তার মানে বোঝাচ্ছে কি একটা হিপ কি ডিটারমাইন করতেছে যে একটা প্রসেসকে, ধরেন একটা প্রোগ্রাম কি অনেক ভাগে ভাগ হলো, অথবা কি আলাদা আলাদা প্রোগ্রাম আছে, ধরেন P1 একটা প্রোগ্রাম আছে, P2 একটা প্রোগ্রাম আছে, P3 একটা প্রোগ্রাম আছে। এখন P1 করতে যতটুকু সময় বা জায়গা দরকার, P2 করতে হয়তো ততটুকু সময় বা জায়গার কোনোটাই দরকার না, একটু কম দরকার, কম জায়গা দরকার। তাহলে P1 কে আমি যতটুকু স্পেসটা অ্যালোকেট করব P1 এর জন্য, ততটুকু স্পেসই কি আমি P2 এর জন্য অ্যালোকেট করব? না, কিন্তু কারণ কি আমার P2 ছোট একটা প্রোগ্রাম, এটা আমার অ্যালোকেট করতে বা এক্সিকিউট করতে কি আমার বেশি মেমোরি লাগার কথা না। তো যেহেতু বেশি মেমোরি লাগবে না, এজন্য কি P1 এ যতটুকু মেমোরি আমি দিয়েছিলাম, P2 তে কি তার থেকে কম মেমোরি দিব। তার মানে তখন P2 এর জন্য ধরেন আমরা এটুকু মেমোরিটা কি অ্যালোকেট করতাম। এজন্যই কি দেখাচ্ছে হিপটা কি হচ্ছে ডাইনামিক্যালি অ্যালোকেট মেমোরি। তার মানে কি এটা সিচুয়েশন বেঁধে কি মেমোরিটা আপ ডাউন করতে পারে। বুঝতে পারছি এটুকু? জি স্যার। আচ্ছা, তারপর যদি আমরা আসি, নেক্সট হচ্ছে কি আমার প্রসেস ভার্সেস প্রোগ্রাম। এই প্রসেস ভার্সেস প্রোগ্রামটা যদি আমরা একটু দেখি, এখানে দেখেন প্রোগ্রাম ইজ এ কালেকশন অফ ইনস্ট্রাকশন দ্যাট ক্যান বি এক্সিকিউটেড। আমরা মাত্র পড়েছি অলরেডি যে প্রোগ্রামগুলো কি কালেকশন অফ ইনস্ট্রাকশনগুলো কি আসলে ইনস্ট্রাকশনগুলো কোড হিসেবে কি আলাদা আলাদাভাবে সেগমেন্টে ভাগ থাকে। তাহলে কি সব কোডগুলো ইনস্ট্রাকশন, এক একটা ইনস্ট্রাকশন কি কোডের সেগমেন্ট থাকে, আলাদা আলাদা ফাংশন থাকে, সেই ফাংশনগুলো কি প্রোগ্রামের মধ্যে থাকে কালেকটিভলি। তাহলে থাকে সেই প্রোগ্রামগুলো কি কি বলতেছে ক্যান বি এক্সিকিউটেড, এখনো কিন্তু এক্সিকিউট হয় নাই, তাই না? তার মানে কি যে প্রোগ্রামগুলো কি এক্সিকিউট হওয়ার জন্য রেডি আছে কিন্তু এক্সিকিউশন অবস্থায় নাই, সেই প্রোগ্রামগুলো কি একটা প্রোগ্রাম, মানে সেই টাস্কগুলো, সেই কালেকশন অফ কোডসগুলো কি একটা প্রোগ্রাম। কিন্তু সেই প্রোগ্রামটা যখন এক্সিকিউশনে যাবে, তখন সেই প্রোগ্রামটা হয়ে যাবে কি একটা প্রসেস। তো এটুকু আমরা আশা করি এতক্ষণ অনেকবার বলেছি, রিপিট করছি, এটা বুঝে যাওয়ার কথা। তো একটা প্রোগ্রাম কি একটা প্যাসিভ এন্টিটি, তাহলে প্রোগ্রাম কি একটা প্যাসিভ এন্টিটি, কিন্তু অন্যদিকে দেখতেছি কি আমার একটা প্রসেস হচ্ছে কি একটা অ্যাক্টিভ এন্টিটি। কারণ প্রসেসটা কি আসলে অ্যাক্টিভলি এক্সিকিউশন অবস্থায় আছে, আর প্রোগ্রামটা কি এক্সিকিউশন করতে পারে কিন্তু করতেছে না। তাহলে কি একটা প্যাসিভ এন্টিটি হিসেবে কাজ করতেছে, কিন্তু প্রসেসটা কি একটা অ্যাক্টিভ এন্টিটি, কারণ হচ্ছে সে এক্সিকিউশন অবস্থাতেই আছে। তার মানে সে অলরেডি কাজই করতেছে অ্যাক্টিভলি। যেহেতু সে অ্যাক্টিভলি এক্সিকিউট করতেছে, তাহলে এই জন্য কি বলতেছি আমরা একটা প্রসেসকে অ্যাক্টিভ এন্টিটি বলতেছি। তো তারপর দেখাচ্ছে দেখেন এ প্রোগ্রাম বিকেমস এ প্রসেস ওয়েন ইট ইজ লোডেড ইনটু দ্য মেমোরি ফর এক্সিকিউশন। তার মানে কি মেইন মেমোরিতে বা সিপিইউতে যখন আসে, এক্সিকিউশন অবস্থায় থাকে, এক্সিকিউশন চলতে থাকে, তখন কি সেই প্রোগ্রামকে বলতেছি আমরা একটা প্রসেস। এটা অনেকবার বলেছি। তো এখানে দেখেন একটা এক্সাম্পল দেওয়া আছে, প্রোগ্রাম 1.exe নামের একটা কি ফাইল দেওয়া, যেখানে কি একটা লাইনস অফ কোডস দেওয়া আছে। তো এই লাইনস অফ কোডস গুলা কি করতেছে দেখেন তো, এই প্রোগ্রাম কাউন্টারটা কি করতেছিল বলেন তো, সব ট্র্যাক রাখতেছিল কোন লাইনগুলো এখন এক্সিকিউট হবে, সেই লাইনগুলোর কি ট্র্যাক রাখতেছিল হচ্ছে প্রোগ্রাম কাউন্টারটা। প্রোগ্রাম যদি এই প্রোগ্রামটা যদি আমি মেইন মেমোরিতে লোড করি, তখন কি ডিফারেন্ট সেকশন আমরা একটু আগে দেখেছিলাম না, সেকশনগুলোর কি একটু ট্রায়াল মানে ব্রড ভার্সন দেখাচ্ছে যে ডেটার মধ্যে কি থাকতেছে। আসলে ডেটার মধ্যে থাকতেছে কি কোন ভ্যালুটা, গ্লোবাল ভেরিয়েবল বলেছিলাম যেটা কি আমার ইউজ হয় পরবর্তীতে। তাহলে গ্লোবাল ভেরিয়েবলটা ভ্যালু অফ এ ইজ 10। তাহলে এই ধরনের লাইন আমি ধরেন এখন এই লাইনটায় আছে, ঠিক আছে? তাহলে এই লাইনের ক্ষেত্রে এর গ্লোবাল ভেরিয়েবলটা কি এ হচ্ছে গ্লোবাল ভেরিয়েবল, আর তার ভ্যালু হচ্ছে 10। তাহলে এই টেক্সট ফাইল দেখতেছি আমরা, এটা হচ্ছে টেক্সট সেকশন। তার মানে টেক্সট সেকশনে আমার কি আছে আসলে সম্পূর্ণ কোডটাই কিন্তু আছে। আর টেক্সট সেকশনে এই কোডটার মধ্যে প্রোগ্রাম কাউন্টারটা কি ডিফাইন করতেছে যে আমার এই তিনটা লাইনের মধ্যে এখন কোন লাইনটা কি এক্সিকিউট আগে হচ্ছে। তাহলে আমি এই এক্সাম্পলে দেখতে পাচ্ছি প্রোগ্রাম কাউন্টারটা কোথায় আছে, এই লাইনটায় আছে, তাই না? a ইজ ইকুয়াল টু 10 লাইনটা কিভাবে বুঝলাম? বুঝলাম এই ডেটা সেকশন থেকে, কারণ ডেটা সেকশনে লেখা আছে কি ভ্যালু অফ a ইজ 10। তার মানে কি আমি এই লাইনটায় আছি বলেই সে কি ডেটা সেকশন টেক্সট সেকশন থেকে এই লাইনটা ফেচ করে কি ডেটা সেকশনে নিয়ে এই ভ্যালু অফ a ইজ ইকুয়াল টু 10 করে দিয়েছে। তো আমি এখান থেকে বুঝতে পারলাম যে প্রোগ্রাম কাউন্টারটা এখন এইখানে আছে, আর এখন এই লাইনটা এক্সিকিউট হয়েছে বলেই কি আমার ডেটা সেকশনে এই ভ্যারিয়েবল গ্লোবাল ভ্যারিয়েবল a এর ভ্যালুটা কি চলে আসছে। সিমিলারলি তারপর এর পরে কোন লাইনটায় যাইতো, বি এর লাইনটায় যাইতো, তাহলে তখন ভ্যালু অফ বি ইজ 5 লেখা থাকতো ডেটা সেকশনে। তারপর কি হইতো প্রিন্ট a প্লাস বি, তখন হচ্ছে ডেটা সেকশনে কি আসতো আসলে প্রিন্ট a প্লাস বি, তার মানে আসতো হচ্ছে 15। এইভাবে কি আমার একটা প্রসেস, একটা প্রোগ্রাম প্রসেসে কনভার্ট হয় এবং কি রান হয়ে এক্সিকিউশনটা কমপ্লিট করে।
তো তারপরে আমরা যদি আসি, তো স্যার, হ্যাঁ স্যার বলেন। এই উপরের টেক্সটে এই পাশে যখন কোডটা ছিল তখন তো সেটা এ ছিল উপরে, এ = 10 ছিল উপরে, কিন্তু এখানে তো এ উপরে 10 লাস্টে এইটা চলে হচ্ছে আসছে। নিচের থেকে উপরে, মানে এটা ধরেন এটা কি লাস্ট ইন ফার্স্ট আউট করতেছে, বা ধরেন ফার্স্ট ইন ফার্স্ট আউট, এটা আমরা পড়ছি না অলরেডি। স্ট্যাক হইতে পারে, এটা একটা কিউ হইতে পারে, মানে কোন ফরম্যাটে করতেছে এটা আমরা এখানে জানি না। এই এক্সাম্পলের জন্য কি করতেছে, এইটা আগে ঢুকতেছে, এইটা ঢুকে কি একদম স্ট্যাকের নিচে আসতেছে, তাই না? স্ট্যাক পড়েছি আমরা ছোটকালে, মানে আগে জি জি। ছোটকাল বলতে মানে ডেটা স্ট্রাকচারে পড়েছি না আমরা স্ট্যাক। তাহলে জি স্ট্যাক স্যার যদি বলেন। পড়ি, এই এই লাইনটাই কি সবার নিচে যাবে না? বুঝতে পারতেছেন? হ্যাঁ কারণ কি, সবার উপরে ছিল সেই লাইনটাতে সবার নিচে যাবে স্ট্যাকের, তাই না? তারপর কোন হ্যাঁ লাইনটা হ্যাঁ। যাবে? এই লাইনটা যাবে, বি এর লাইনটা, তারপর কোন লাইনটা যাবে? প্রিন্টের লাইনটা। এইভাবেই কি স্ট্যাকের মধ্যে ঢুকছে, বুঝতে পারছি? জি স্যার বুঝতে পারছি। এইভাবে স্ট্যাকের মধ্যে ঢুকে আগে কাকে, যে আগে ঢুকছে তাকেই বের করতেছে। তার মানে এখানে কোন ফরম্যাটটা ইউজ হচ্ছে? ফার্স্ট ইন ফার্স্ট আউট ফরম্যাটটা, বুঝতে পারছি? জি স্যার। এটা একটা স্ট্যাক, যের মধ্যে কি এই কোড টেক্সট সেকশনটা হোল হচ্ছে একটা স্ট্যাক, যেটার মধ্যে কি করতেছে, এটা এই লাইনটা কি আগে ঢুকছে, যেহেতু আগে ঢুকছে সে আগে কি এক্সিকিউশনটা হচ্ছে, বুঝতে পারছি? জি স্যার। ওকে, তাহলে এখন আমার নেক্সট পেজটায় যাই। নেক্সট স্লাইডে আমার দেখাচ্ছে কি, সেম প্রোগ্রাম ডিফারেন্ট প্রসেস। তার মানে কি বোঝাচ্ছে, একটা প্রোগ্রাম, একটা কি প্রোগ্রামের একটা কোড থাকে নির্দিষ্ট, সেই কোডটা ইউজ করে আমি ডিফারেন্ট ডিফারেন্ট প্রসেস কাজ করতে পারি। কেমন, আমি এখনই একটা লাইভ এক্সাম্পল দিচ্ছি। ধরুন এইখানে কি, এইটা আমার কি, এইটা আমার কি একটা ব্রাউজার, তাই না? গুগল ক্রোম ব্রাউজার। এই ব্রাউজারের একটা কোড আছে, তাই না? এই কোডটা কি সবার জন্য সেম না? আমি যদি এই এই উইন্ডোতে থাকি, তাহলেও কি আমার ব্রাউজারের ভিতরের যে কোডটা সেটা সেম? আমি যদি এই ব্রাউজারে থাকি, সেটাও কি এই স্লাইডে থাকলে আমি সেখানেও কি সেম কোডই কিন্তু আছে এর ভিতরে। আমি এইখানে আসলাম, এই একটা কার্সরে আসলাম, তাই না? এই একটা নতুন উইন্ডোতে আসলাম, তাহলে এই উইন্ডোতেও কিন্তু ব্রাউজারের কোডটা কিন্তু সেম। তাহলে আমি দেখতে পাচ্ছি আমার যে ডিফারেন্ট ডিফারেন্ট ব্রাউজার আছে, সেই ব্রাউজারের কিন্তু মানে সরি ডিফারেন্ট ডিফারেন্ট উইন্ডো আছে, সেই উইন্ডো কিন্তু একই ব্রাউজারের অন্তর্ভুক্ত। যেহেতু একই ব্রাউজারের অন্তর্ভুক্ত, তার মানে আমি বুঝতে পারতেছি তাদের কোড, তাদের ব্লু প্রিন্টটা সেটা সেম না? কিন্তু তারা কি একে অপরের সাথে ইফেক্টেড হচ্ছে? আমি যদি এইখানে কোনো চেঞ্জ করি, আমি যদি এইখানে কোনো একটা চেঞ্জ করি, আমার কি সেই চেঞ্জের জন্য এইখানে কোনো কিছু চেঞ্জ হচ্ছে স্লাইডে, বা এইখানে কোথাও কিছু চেঞ্জ হচ্ছে না? তার মানে কি প্রতিটা উইন্ডো কি আলাদা আলাদাভাবে একে অপরের সাথে ডিপেন্ডেন্ট কিন্তু না। একটা উইন্ডোকে কিছু চেঞ্জ করলে আমি কি আরেকটা উইন্ডোতে সেটা ইফেক্ট পড়তেছে না, বুঝতে পারছি জিনিসটা? অ্যান্ড আমি কি ডিফারেন্ট ডিফারেন্ট উইন্ডোতে ডিফারেন্ট ডিফারেন্ট টাস্ক কি পারফর্ম করতে পারতেছি। তাহলে এই জিনিসটাই কিন্তু এখানে বলা হয়েছে কি, যে একটা ব্রাউজার কি একটা প্রোগ্রাম হইতে পারে, তার মধ্যে কি একটা কোড থাকবে, কিন্তু সেই কোডটা ইউজ করে কি আমরা ডিফারেন্ট ডিফারেন্ট উইন্ডোগুলো কি ওপেন করতে পারি, এবং ডিফারেন্ট ডিফারেন্ট উইন্ডোতে ডিফারেন্ট ডিফারেন্ট টাস্কগুলো আমরা কি এক্সিকিউট করতে পারি, তাই না? সেটাই কিন্তু আমরা অলরেডি করতেছি। এখানে কি চারটা উইন্ডোতে আমরা কি চার ধরনের টাস্ক এক্সিকিউট করতেছি, তাই না? বুঝতে পারছি? জি স্যার। ওকে, তাহলে কি প্রোগ্রাম কোড ইজ সেম, কিন্তু এইগুলার কি ইনফরমেশন গুলো কি ডিফারেন্ট হতে পারে, তাই না? কারণ একটাই কি আমার অ্যাটেন্ডেন্স লিস্ট বের করা, একটা আমার স্লাইড বের করা, একটা আমার মিটার লিঙ্ক, এই ধরনের কি ডিফারেন্ট ডিফারেন্ট ইনফরমেশন থাকতেছে। তো তারপরে এগুলো আমরা যদি একটু যাই, তারপর স্লাইডটাই বলা হয়েছে কি, কি একটা স্টেটস অফ এ প্রসেস, একটা প্রসেসের স্টেট কি কি হইতে পারে সেটা আমরা একটু দেখি। তাহলে একটা প্রসেস আমরা বুঝলাম যে একটা প্রোগ্রাম যখন এক্সিকিউশন অবস্থায় থাকে তখন তাকে বলতেছি আমরা কোথায় আমার, আচ্ছা পাইছি। হ্যাঁ, তো একটা প্রোগ্রাম যখন কি এক্সিকিউশন অবস্থায় থাকতেছে তখন তাকে আমরা বলতেছিলাম প্রসেস। তাহলে একটা প্রসেসের কি কি ফেজ আছে সেগুলো আমরা একটু দেখি, কি কি স্টেটে একটা প্রসেস থাকতে পারে। ফার্স্টে কি স্টেট আছে আমার? নিউ স্টেট। তার মানে কি, একটা প্রসেস মাত্র ক্রিয়েট করলাম আমি, তাহলে সেই প্রসেসটাকে স্টেটটা কি বলতেছি আমরা? নিউ স্টেট, ঠিক আছে? তাহলে নিউ স্টেটটা কি, প্রসেস ইজ বিং ক্রিয়েটেড, মাত্র ক্রিয়েট করলাম। দেন তাহলে তার মানে কি, একটা হার্ড ডিস্কের মধ্যে হচ্ছে কি আমি একটা প্রসেসকে আনলাম, ঠিক আছে? তার মানে কি আমার সেকেন্ডারি মেমোরিতে আমি একটা প্রসেস আনলাম, সেই প্রসেসটা কি এখন যাবে, কোথায় যাবে সেটা? সিপিইউতে যাবে, বা কি র্যাম বা মানে মেইন মেমোরিতে যাবে, যেখানে কি সিপিইউ এক্সিকিউশনটা করবে। সিপিইউটা এক্সিকিউট করলে সেইটা কি প্রসেস হয়ে যাবে, তার মানে কি এক্সিকিউশন করে শেষ করে দিবে, প্রসেসটাকে ফ্রি করে দিবে। তাহলে এইখানে যে একটা প্রসেস মাত্র ক্রিয়েট হলো, তাহলে সেই মাত্র ক্রিয়েটটাকে স্টেটটা কি বলতেছি আমরা? নিউ স্টেট। তারপরে আমরা দেখতেছি কি একটা রানিং স্টেট। রানিং স্টেট মানে কি, ইনস্ট্রাকশন আর বিং এক্সিকিউটেড। তার মানে কি, এইখানে এই অবস্থাতে আমার নিউ স্টেটটা ছিল, আর নিউ স্টেটটা যখন কি মেইন মেমোরিতে চলে আসতেছিল, তাই না?
মেইন মেমোরিতে চলে আসে তখন কি হচ্ছে এক্সিকিউশন করবে, তাই না? ব্রিং এক্সিকিউটেড, তার মানে কি মেইন মেমোরিতে এসে কি তারা সিপিইউতে এক্সিকিউট হবে না, এক্সিকিউট করবে সিপিইউতে। যখন সিপিইউতে এক্সিকিউটটা করবে তখন তাকে কি বলতেছি আমরা, রানিং স্টেটটা। তার মানে কি সিপিইউতে যখন এক্সিকিউশনটা হচ্ছে তখন তাকে কি বলতেছি আমরা, রানিং স্টেট বলতেছি। এটুকু বুঝতে পারছি? তাহলে রানিং আর নিউ এর মধ্যে নিউটা কি মাত্র প্রসেস ক্রিয়েট করলাম, আর রানিংটা কি মেইন মেমোরিতে নিয়ে যায়। যখন আমরা কি সিপিইউতে নিয়ে যাব, সিপিইউতে যখন এক্সিকিউশনটা করবে, চলতেছে যখন এক্সিকিউশনটা, তখন কি তাকে বলতেছি আমরা রানিং স্টেট। তারপরে আসতেছে কি একটা ওয়েটিং স্টেট অ্যান্ড রেডি স্টেট। এখন ওয়েটিং স্টেট অ্যান্ড রেডি স্টেট দুইটা সিমিলার, কিন্তু দুইটার মধ্যে একটু একটু ডিফারেন্ট আছে। ডিফারেন্সটা কি? রেডি স্টেটটা হচ্ছে যখন কি আমার প্রসেসটা মেইন মেমোরিতে আছে, রেডি কিউতে বসে আছে, তার মানে কি আমি এক্সিকিউশনের জন্য রেডি আছে কিন্তু এক্সিকিউশন হচ্ছি না, এক্সিকিউট হচ্ছি না এখন। তার মানে কি আমি বসে আছি কোথায়, মেইন মেমোরিতে এক্সিকিউশন হওয়ার জন্য। তখন তাকে বলতেছি আমরা হচ্ছে রেডি স্টেট। তার মানে আমি রেডি আছি এক্সিকিউশনের জন্য কিন্তু আমি এখন কি এক্সিকিউট হচ্ছি না। তার মানে কারণ কি, এর কারণ হচ্ছে আমার অলরেডি সিপিইউতে অন্য কোনো একটা প্রসেস এক্সিকিউট হচ্ছে। এই জন্য কি আমি যেহেতু রেডি আছি কিন্তু আমি এক্সিকিউট হতে পারতেছি না, এই জন্য আমি কোথায় বসে থাকতেছি, মেইন মেমোরিতে। এই জন্য যেহেতু আমি মেইন মেমোরিতে বসে আছি এই জন্য আমাকে কি বলতেছে, রেডি স্টেট বলতেছে, কারণ আমি এক্সিকিউশনের জন্য রেডি আছি। তাহলে রেডিটা হচ্ছে কি, যখন কি একটা প্রসেস সিপিইউতে যাওয়ার জন্য রেডি আছে তাকেই কি বলতেছি, রেডি স্টেট বলতেছি। কিন্তু ওয়েটিংটা মানে কি, ওয়েটিংটা হচ্ছে একটা প্রসেস যে কোনো কারণে কিন্তু ওয়েট করতে পারে। এইটা কি, এটাও কিন্তু ওয়ান কাইন্ড অফ ওয়েটিং, তাই না? সিপিইউতে যাওয়ার জন্য ওয়েট করতেছে। তাহলে সিপিইউতে যাওয়ার জন্য যখন ওয়েট করতেছে তাকে কখন কি বলতেছে, রেডি। কিন্তু ধরেন একটা প্রসেস এক্সিকিউট হচ্ছে, ঠিক আছে, একটা প্রসেস পি ওয়ান ধরেন এক্সিকিউট হচ্ছে। এক্সিকিউট অবস্থায় তার দেখা গেল কি একটা প্রিন্টারের দরকার হচ্ছে, যে প্রিন্টারের ইনপুট আউটপুট ডিভাইসের দরকার হচ্ছে। প্রিন্টারের যদি দরকার হয়, পি ওয়ানটা এক্সিকিউশন অবস্থায় কি করতেছে, আবার প্রিন্টারের কাছে যাচ্ছে। প্রিন্টারের কাছে গেলে এখন যদি প্রিন্টার কি হয়, প্রিন্টার যদি এখন বিজি থাকে, মানে অন্য একটা প্রসেস প্রিন্টারকে ইউজ করতেছে, এরকম যদি হয় তখন কি করবে, এই পি ওয়ানটা ওয়েট করবে, তাই না? তখন কি করতেছে, তখন কিন্তু পি ওয়ানটা সিপিইউ যাওয়ার জন্য ওয়েট করতেছে না, তখন কি করতেছে, পি ওয়ানটা প্রিন্টারে যাওয়ার জন্য ওয়েট করতেছে, কারণ প্রিন্টারে কি অলরেডি কোনো একটা প্রসেস কাজ চলতেছে। যেহেতু এই ওয়েটটা কি সিপিইউ রিলেটেড ওয়েট না, এই জন্য তাকে কি বলতেছি, নর্মাল ওয়েটিং। কিন্তু এই রেডি স্টেটটা কখন বলতেছি, যখন সেটা সিপিইউ এর যে যাওয়ার জন্য ওয়েট করে তখনই কি তাকে কি বলতেছি, রেডি স্টেট বলতেছি। আর যখন নর্মাল যে কোনো কোনো কারণে ইন্টারাপশন হতে পারে, প্রিন্টার বেস হতে পারে, বা ইভেন এইটাও কি এক ওয়ান কাইন্ড অফ ওয়েটিং স্টেট, কিন্তু যেহেতু এটা কি সিপিইউ বেসড ওয়েটিং স্টেট এই জন্য এটাকে কি বলতেছি, রেডি। আর বাকি সবসময় কি বলতেছি, ওয়েটিং। আমরা কি এই দুইটার মধ্যে তফাৎটা বুঝতে পারছি? জি স্যার, বুঝতে পারছি। আচ্ছা, আর টার্মিনেটেডটা কি তাহলে, আমার সিপিইউতে কি প্রসেসটা অলরেডি কমপ্লিট হয়ে গেল, তাহলে কি এখন আমার কি টার্মিনেট হবে। তার মানে কি যেহেতু আমার কমপ্লিট হয়ে গেছে সিপিইউ থেকে ওই প্রসেসটা, যেহেতু রান টাইম আর লাগবে না, আমার অলরেডি এক্সিকিউশন ডান, তাহলে কি করে দিব, জাস্ট টার্মিনেট করে দিব। তাই সেই স্টেটটাকে কি বলতেছে, টার্মিনেটেড স্টেট। এই হচ্ছে আমার প্রসেসের টোটাল 5টা স্টেপ। বুঝতে পারছি আমরা? জি স্যার, বুঝতে পারছি। আচ্ছা, তাহলে আমাদের একটা স্টেট ডায়াগ্রাম আছে, আমরা একটু ভালো করে তাকাই এই প্রসেস স্টেট ডায়াগ্রামে। এখানে দেখাচ্ছে কি একটা প্রসেস মাত্র ক্রিয়েট হইলে, তার মানে কি সেটা একটা নিউ স্টেটে আসলো। নিউ স্টেটে আসার পরে কি হইতে পারে, সে হয় রেডি স্টেটে যাবে, তাই না? কারণ কি নিউ স্টেটে এসে আমি প্রসেস ক্রিয়েট করলাম, তার মানে কি প্রসেস কখন ক্রিয়েট হয়, যখন সে এক্সিকিউশনের জন্য রেডি থাকে। তার মানে কি একদম ক্রিয়েট করার সময়টা হচ্ছে নিউ স্টেটে, আর যখন কে সে রেডি এক্সিকিউশনের জন্য তখন কি সে রেডি স্টেটে চলে যাবে, তাই না? কারণ আমরা দেখেছি উপরেই যে রেডি স্টেটে যায় এক্সিকিউশনে কি সিপিইউতে যাওয়ার জন্য যখন রেডি তখন কে সে রেডি স্টেটে যায়, এই জন্যই কি নিউ স্টেট থেকে সে কি রেডি স্টেটে গেল। এখন রেডি স্টেটে যে যখন সিপিইউ কি, এটা কি আমার সিপিইউতে যখন কি ফ্রি হবে তখন সে কোথায় যাবে, আসলে সিপিইউতেই যাবে, এবং তখন সেটাকে কি বলতেছিলাম আমরা, রানিং স্টেট বলতেছিলাম। তার মানে সিপিইউ যখন ফাঁকা হচ্ছে তখন রেডি স্টেট থেকে সেই প্রসেসটা কোথায় চলে যাচ্ছে, রানিং স্টেটে চলে যাচ্ছে। এখন রানিং স্টেটে থাকার অবস্থায় আমার কয় ধরনের জিনিস হতে পারে, 3 ধরনের জিনিস হতে পারে। এক, যে সে কি সেই সিপিইউতে রানিং চলতে চলতে কি সে শেষ হয়ে গেছে, তার মানে কি তার এক্সিকিউশন কমপ্লিট হয়ে গেছে, তার মানে কি সে এখন এক্সিট করে কি টার্মিনেট স্টেটে চলে যাবে, এটা একটা হইতে পারে। আরেকটা কি হইতে পারে, সে কি ইন্টারাপ্ট বেস কল আসছে, তার মানে কি একটু আগে যেটা দেখলাম যে প্রিন্টার চাচ্ছিল যে পি ওয়ানটা কি
এখন প্রিন্টারের দরকার হচ্ছে, যে এক্সিকিউশন ইনপুট আউটপুট ডিভাইসের দরকার হচ্ছে, তাহলে কি P1টা তাহলে প্রিন্টারে চলে যাবে, তখন কি এক্সিট কিন্তু হচ্ছে না, কারণ P1 কিন্তু তখনও কমপ্লিট হয়নি। যেহেতু কমপ্লিট হয়নি, সে কি করতেছে, ইনপুট আউটপুট ইভেন্টের জন্য ওয়েট করতেছে কেন, কারণ প্রিন্টারে কি অলরেডি কোনো একটা প্রসেস অলরেডি চলতেছে কাজ, যদি চলে তাহলে কি করতেছে সে, এরকম ওয়েট করতে হবে তাই না, P1 কে কি এক্সিকিউশন অবস্থা থেকে বের হয়ে তখন কি ওয়েটিং স্টেটে চলে আসতে হবে, কারণ কি সে একটা আইও ডিভাইসের জন্য ওয়েট করতেছে, সে কিন্তু সিপিইউর জন্য ওয়েট করতেছে না। যেহেতু সে আইও ডিভাইসের জন্য ওয়েট করতেছে, তাহলে সে কি ওয়েটিং স্টেটে চলে যাবে। আর ওয়েটিং স্টেটে চলে যাওয়ার পর যখন এই প্রিন্টারটা ফাঁকা হবে, তার মানে কি আইওটা ইভেন্ট যখন কমপ্লিট হবে, ফাঁকা হলে কি P1টা প্রিন্টারে ঢুকতে পারবে, আর P1টা প্রিন্টারে ঢুকতে পারলে কি P1ও এক সময় শেষ হয়ে যাবে। যখন P1 এর ইভেন্টটা শেষ হয়ে যাবে, তখন কি তার আবার রেডি স্টেটে যেতে হবে, কারণ কি সিপিইউতে অলরেডি P1 যেহেতু বের হয়ে গেছিল, সিপিইউতে অলরেডি কি ততক্ষণে কি সিপিইউতে P2 P3 এরকম কি অনেক প্রসেস থাকবে, যে কোনো একটা কি সিপিইউতে অলরেডি ঢুকে গেছে। যেহেতু ঢুকে গেছে, তাহলে কি P1 তো এখন ঢুকতে পারবে না, তখন কি এই P2 বা P3 হচ্ছে রানিং অবস্থায় থাকবে, আর P1টা কি আবার রেডি স্টেটে চলে আসবে। এইভাবে কি সে রেডি স্টেটে চলে আসা মানে যখন এটা আবার ফ্রি হবে, তখন কি সে আবার ঢুকতে পারবে। এভাবে কি এইটা হইতে পারে। আর লাস্ট আরেকটা সিনারিও কি হইতে পারে, ইন্টারাপ্ট। এখন ইন্টারাপ্ট বলতে কি বোঝাচ্ছে, এমন একটা প্রসেস আসলো ধরেন P3, যেটা কি খুবই ইম্পর্টেন্ট, মানে আমার এখন এটা করতেই হবে, যেটা P1 এর থেকে ইজ ভেরি ভেরি ইম্পর্টেন্ট, প্রায়োরিটি অনেক বেশি। তাহলে প্রায়োরিটি যদি বেশি হয় P3, তাহলে কি করতে হবে, আমার P1 কে আমার ইন্টারাপ্ট কল দিয়ে আটকে রাখতে হবে রেডি কিউতে। রানিং অবস্থায় ছিল কিন্তু P1, কিন্তু কি করতেছি P3 এমন একটা প্রসেস আছে যেটা কি P1 এর থেকে অনেক ইম্পর্টেন্ট, তখন আমরা কি করতেছি P1টাকে রেডি স্টেটে ইন্টারাপ্ট করে কল করে নিয়ে যাচ্ছি, এবং P3 কে কি আমরা রানিং স্টেটে নিয়ে আসতেছি এক্সিকিউশনের জন্য। আর P3 যখন এক্সিকিউশনটা কমপ্লিট করবে, টার্মিনেট হবে, তখন কি আবার P1টা রেডি স্টেট থেকে রানিং স্টেটে চলে আসবে। আমরা কি বুঝতে পারছি একটা প্রসেসের স্টেট ডায়াগ্রামটা? এটা কিন্তু পরীক্ষায় আসতে পারে, ঠিক আছে? জি স্যার, বুঝতে পারছি। ওকে, তারপরে আসতেছি আমরা, দেখেন রিপ্রেজেন্টেশন কি, রিপ্রেজেন্টেশন অফ প্রসেস ইন ওএস। এইটা কি কি হতে পারে, এটা একটু দেখি আমরা। যদি এখানে দেখেন আমার রিপ্রেজেন্টেশন অফ প্রসেস ইন ওএস কি কি, এই ইচ প্রসেস ইজ রিপ্রেজেন্টেড ইন দ্য ওএস বাই, কি বলতেছে, একটা প্রসেস কন্ট্রোল ব্লক। তার মানে একটা পিসিবি ব্লক থাকে, যেটা কি একটা ডেটা স্ট্রাকচার। আসলে এটা কি একটা হলে পিসিবি হচ্ছে একটা ডেটা স্ট্রাকচার, যে ডেটা স্ট্রাকচারের মধ্যে কি প্রসেসের কি কি কোন কোন স্টেট কোন কোন ফর্মে থাকে সেগুলা কি স্ট্রাকচার করা আছে। তার মানে এখানে দেখতেছি আমরা এই ডেটা স্ট্রাকচারে পিসিবি ব্লকে দেখতেছি কি প্রসেস স্টেটটা থাকে হচ্ছে এই ফার্স্ট ব্লকে, দেন কি আমার প্রোগ্রাম কাউন্টার থাকে, প্রোগ্রাম কাউন্টারে কি থাকে, প্রসেস নাম্বারটা থাকে। সিপিইউ রেজিস্টারের জন্য কি প্রোগ্রাম কাউন্টারটা ইউজ হয়। সিপিইউ স্কেডিউলিং, সরি এটা একটু ভুল বলছি, প্রোগ্রাম কাউন্টারটা কি হচ্ছে এখানে দেখেন, প্রোগ্রাম কাউন্টারেই কিন্তু এই যে এইটুকু থাকে, যে প্রোগ্রাম প্রসেস নাম্বারটা এবং প্রোগ্রাম কাউন্টারটা। তাহলে প্রোগ্রাম কাউন্টারের জন্য কি কি ইউজ হচ্ছে, এই প্রসেস নাম্বারটা, তার মানে কোন প্রসেসটা, এবং প্রোগ্রাম কাউন্টারটা, তার মানে ওই প্রসেসের কোন লাইনটা এখন এক্সিকিউট হবে, সেই ইনফরমেশনগুলো কি প্রোগ্রাম কাউন্টার হ্যান্ডেল করে। তারপর সিপিইউ রেজিস্টারের জন্য আমরা যদি একটু দেখি, এই রেজিস্টার যে ব্লকটা আমরা দেখতে পাচ্ছি, সেই রেজিস্টার ব্লকটা কাদের হ্যান্ডেল করতেছে, এই সিপিইউ রেজিস্টার এবং সিপিইউ স্কেডিউলিং ইনফরমেশনগুলো। সিপিইউ কি স্কেডিউলিং আমরা পরবর্তী চ্যাপ্টারগুলোয় পড়বো আরো ডিটেলসে, তো এইগুলো আমরা পরে আলোচনা করবো আবার। সো রেজিস্টারগুলো কি হ্যান্ডেল করতেছে, সিপিইউ রেজিস্টার অ্যান্ড সিপিইউ স্কেডিউলিং ইনফরমেশন। দেন কি মেমোরি লিমিটস ব্লকটা কি হ্যান্ডেল করতেছে, মেমোরি ম্যানেজমেন্ট ইনফরমেশন হ্যান্ডেল করতেছে। দেন কি লিস্ট অফ ওপেন ফাইলস হচ্ছে কি অ্যাকাউন্টস এর ইনফরমেশন, এবং কি আরো অনেক ধরনের ইনফরমেশন গুলো কি থাকতে পারে, এজন্য কি ডট 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 দেওয়া হয়েছে। তার মানে কি পিসিবি কি আমার আরো পরবর্তীতে আরো স্ট্রাকচারের ফিচারগুলো কি অ্যাড হতে পারে, এজন্যই কি এখানে ডট 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 দেওয়া হয়েছে। আমরা কি বুঝতে পারছি এটুকু? আচ্ছা, তো তারপর দেখেন একটা প্রসেসের স্কেডিউলিংয়ে যদি আমরা একটু আসি, দেখেন স্কেডিউলিংয়ে কি কি হয়, আমরা প্রসেসকেটা কি একটা কি জব কিউ থাকে তাই না, একটা জব পুল থাকে, মনে আছে আমরা আগের ক্লাসে পড়েছিলাম জব পুল থাকে। তার মানে কি প্রসেস নিডস টু বি এক্সিকিউটেড, তার মানে কি এখানে এই যে প্রসেসগুলো আছে, যে জবগুলো আছে বা প্রসেসগুলো, জব তো আগে বলা হতো এখন তো বলা হয় না, তো আমরা প্রসেসই বলি। তো যে প্রসেসগুলো আছে সেই প্রসেসগুলো কি এক্সিকিউশনের জন্য রেডি আছে, কিন্তু এক্সিকিউট কিন্তু করতেছি না। তাহলে এটা কি আসলে মেইন মেমোরিতে ঢুকাচ্ছি, কিন্তু এক্সিকিউশন অবস্থায় কিন্তু নাই। তাহলে এটা কি মেইন মেমোরিতে আছে কিন্তু এক্সিকিউট নাই, কিন্তু রেডি আছে, এক্সিকিউশনের জন্য রেডি আছে। তাহলে যেহেতু রেডি আছে, এখন
এইখানে আছে আমরা দেখতে পাচ্ছি পাঁচটা প্রসেস। এখন কোন প্রসেসকে আগে দিব, কোন প্রসেসকে পরে দিব, এটা কি এখানে বলা আছে? এটা কিন্তু এটাও হইতে পারে যে P1 আগে গেল, তারপর P3, P2, P4, P5 এইভাবেও যেতে পারে সিপিইউতে। আবার কি হইতে পারে P1, P2, P3, P5, P4 এভাবেও কিন্তু যেতে পারে। মানে অনেক ধরনের কম্বিনেশনে কিন্তু যেতে পারে। কোন কম্বিনেশনে যাবে সেগুলো আমরা সিপিইউ স্কেডিউলিং যখন পড়বো তখন ভালো আইডিয়া হবে। কিন্তু এটা কি অনেক টাইপের কি অনেকভাবে যেতে পারে। যেহেতু অনেকভাবে যেতে পারে, সেটার কি একটা স্কেডিউলিং দরকার, সেটার কি একটা কিউ দরকার, তাই না? তার মানে কি আমরা বুঝতে পারতেছি মেইন মেমোরিতে যেহেতু এখানে পাঁচটা প্রসেস কি রেডি আছে, তার মানে কি অবশ্যই এখানে কি কোনো একটা শর্ট অফ কি কিউ আছে। যে P1 ধরেন অ্যারাইভিং টাইম আমরা দেখতেছি যে কোন প্রসেসটা আগে আসছে, যে প্রসেসটা আগে আসছে সেই প্রসেসটা আগে বের করব, এরকমও আমরা দেখতে পারি। আবার কি দেখতে পারি, প্রায়োরিটি দেখতে পারি যে কোন প্রসেসের প্রায়োরিটি কতটুকু বেশি। এই ধরনের এই খননে কি ধরেন এখানে P4 এর প্রায়োরিটি সবচেয়ে বেশি, তাহলে কি আমার P4 কে সবার আগে এক্সিকিউট করতে হতো। এইভাবে কি আমরা অনেক ধরনের শর্টিং অ্যালগরিদম অ্যাপ্লাই করে কি আমরা পরবর্তীতে কোন প্রসেসটা আগে যাবে কোন প্রসেসটা পরে যাবে সেগুলো কি শর্ট করতে পারতাম, এবং কি সেই অনুযায়ী কি আমি সিপিইউতে আস্তে আস্তে পাঠাইতাম, তাই না? একে একে আমরা সিপিইউতে পাঠাইতাম। তাহলে এই জিনিসটাকেই কি বলতেছি আমরা, প্রসেস স্কেডিউলিং বলতেছি। আমরা কি এটুকু বুঝতে পারছি? জি স্যার। ওকে, তাহলে তারপরে আমরা যদি দেখি, দেখেন প্রসেস স্কেডিউলিং এর জন্য কয়েক ধরনের কিউ মেনটেন করতে হয়। এখন কিউগুলো কি কি এগুলো আমরা একটু দেখি। দেখেন এখানে ফার্স্টে আছে আমাদের কি জব কিউ, তাই না? তো জব কিউ জিনিসটা কি? জব কিউ হচ্ছে আমার কি রিসাইড ইন দ্য সেকেন্ডারি মেমোরি, কিপস অল দ্য প্রসেস অফ দ্য সিস্টেম। তার মানে কি জব কিউ এর মধ্যে সব ধরনের কি প্রসেসগুলো আছে, যে ধরনের প্রসেস কি এক্সিকিউশনের জন্য রেডি আছে অথবা কি রেডি নাই, সব ধরনের প্রসেসই কি কোথায় থাকতেছে, জব কিউতে থাকতেছে। যেহেতু এখানে কি সব টাইপের প্রসেসই আছে, তো সেই প্রসেসগুলো কি অবশ্যই মেইন মেমোরিতে তো যাবে না। মেইন মেমোরিতে কারা যায়, যারা কি রেডি আছে এক্সিকিউশনের জন্য। তাহলে এই জব কিউতে কারা থাকবে, সব ধরনের প্রসেসই যেহেতু আছে রেডি প্লাস আনরেডি, তাহলে এই প্রসেসগুলো কোথায় থাকতেছে, সেকেন্ডারি মেমোরিতে বা কি এইচডিডি এর মধ্যে থাকতেছে। সেকেন্ডারি মেমোরিতে থাকতেছে, কিপস অল দ্য প্রসেস অফ দ্য সিস্টেম। তার মানে কি প্রত্যেকটা প্রসেসকে কি এই জব কিউ এর মধ্যে আমরা রাখি। তাহলে এইটা হচ্ছে আমার কি এক টাইপের কিউ। তাহলে এটা গেল আমার ওয়ান কাইন্ড অফ কিউ। দেন অ্যানাদার কাইন্ড অফ কিউ ইজ কি what ready queue. So what is ready queue? Ready queue কি যে প্রসেসগুলো, ready queues are the process that are কি ready for execution, তাই না? সো যেহেতু তারা কি এক্সিকিউশনের জন্য রেডি আছে, এই জন্য তারা কোথায় থাকবে, অবশ্যই সেকেন্ডারি মেমোরিতে থাকবে না। তাহলে তারা কোথায় যাবে, এইচডিডি থেকে মেইন মেমোরিতে যাবে। মেইন মেমোরিতে এসে কি তার মানে হচ্ছে তারা মেইন মেমোরিতে ডিসাইড করতেছে। মেইন মেমোরি মানে কি, এটা একটা র্যাম, তাই না? র্যামের মধ্যে যাবে। তাহলে র্যামের মধ্যে যদি আসে, তারা কি মেইন মেমোরিতে ডিসাইড করতেছে এবং কি কিপস অল দ্য প্রসেস দ্যাট আর ওয়েটিং টু বি এক্সিকিউটেড, তাই না? যারা কি ওয়েট করতেছে এক্সিকিউশন হওয়ার জন্য, তার মানে কি তারা অলরেডি রেডি আছে এক্সিকিউশনের জন্য। যেহেতু রেডি আছে, তারা কোথায় থাকবে, রেডি কিউতে থাকবে। তাহলে এটা কি আরেকটা কাইন্ড অফ কিউ। তাহলে আমরা জব কিউ বুঝলাম, আমরা রেডি কিউ বুঝলাম। এখন কি রেডি কিউ এর থেকে যারা প্রসেসগুলো কোথায় যাবে, সিপিইউতেই যাবে। সিপিইউতে কি হবে, তারা প্রসেসগুলো এক একটারও কি এক্সিকিউশনটা কমপ্লিট করবে, তাই না? এক্সিকিউশন যদি কমপ্লিট করে, আমরা একটু আগে পড়ছিলাম তাই না, P1 এক্সিকিউট অবস্থায় কি ইনপুট আনপুট ইন্টারাপ্ট হইতে পারে না, প্রিন্টার চাইতে পারে। এক্সিকিউশন অবস্থায় যদি এরকম হয়, তাহলে কি একটা ইনপুট আউটপুট যেহেতু একটা বিষয় আসতেছে, তাহলে কি এটা একটা ডিভাইস কিউ। কারণ কি যেহেতু প্রিন্টার কি একটা ডিভাইস, এখন প্রিন্টার ডিভাইসেও কি অন্য একটা প্রসেস P2 কি প্রিন্টারকে চালাচ্ছে ধরেন। এখন তাহলে P2 যদি প্রিন্টারকে চালায়, তাহলে অলরেডি একটা ডিভাইসকে অকুপাইড করা আছে, ওই ডিভাইসটা অলরেডি একটা প্রসেস অকুপাইড করে রাখছে। তাহলে P1 এর কি করতে হবে, সেই সেই ডিভাইসটা অ্যাক্সেস নেওয়ার জন্য P1 কে একটা ডিভাইস কিউতে কি বসে থাকতে হবে। কারণ আমার ওই এই ডিভাইসে অলরেডি কি আরেকটা প্রসেস রানিং আছে। যেহেতু আরেকটা প্রসেস রানিং আছে, এক্সিকিউশন অবস্থায় আছে, এই জন্য কি তাই সেই P1 কে ডিভাইস কিউ এর নামের একটা কিউতে কি স্টোর করে রাখতে হবে, রেডি মানে বসে থাকতে হবে, ওয়েট করতে হবে। আমরা কি বুঝতে পারছি জিনিসটা? তাহলে তিনটা কিউ, একটা কি জব কিউ যেখানে কি সব ধরনের প্রসেস থাকতেছে, রেডি কিউ যেখানে কি যে ধরনের প্রসেস থাকতেছে যেগুলো কি এক্সিকিউশনের জন্য রেডি, আর তারপর কি ডিভাইস কিউ যে এক্সিকিউশন অবস্থায় কোনো প্রসেস যদি কোনো ডিভাইস চায়, কোনো ইনপুট আউটপুট ডিভাইস চায়, সেই ডিভাইস যদি ফ্রি না থাকে, তার জন্য সেই ডিভাইসটাকে অ্যাক্সেস পাওয়ার জন্য কি একটা কিউ মেনটেন করতে হয়, সেই কিউতে কি বসে থাকতেছে। এটা হচ্ছে আমার ডিভাইস কিউ। তাহলে এইটা হচ্ছে কি আমার সম্পূর্ণ স্কেডিউলিং কিউগুলা। এখন আমরা যদি একটা কিউইং ডায়াগ্রামটা দেখি, দেখেন এখানে কি একটা রেডি কিউ আসতেছে।
রেডি কিউটা কোথায় যাচ্ছে? রেডি কিউ মানে কি, আমি রেডি আছি, প্রসেসটা এক্সিকিউশনের জন্য রেডি আছি, তাহলে সে কি করতে পারে? সিপিইউতে যাবে, এক্সিকিউট হবে, সিপিইউতে এক্সিকিউট হয়ে কি হইতে পারে? সে টার্মিনেট হয়ে যেতে পারে, অথবা কি কি হইতে পারে? সে কি একটা ইন্টারাপ্ট, আইও ইন্টারাপ্ট কল করতে পারে, তাই না? প্রিন্টার যেটা বললাম, সেই প্রিন্টারাপ্ট যদি ইন্টারাপ্ট কল হয়, আইও রিকোয়েস্টটা পাঠায়, তাহলে কি আইও কিউতে চলে যাবে। আইও কিউটা কোথায় যাচ্ছে? যে কারণ কি, আইও অলরেডি কি অ্যালোকেট করা ছিল অন্য একটা প্রসেস, এই জন্য কি আইও কে অ্যাক্সেস নেওয়ার জন্য কি সে ওয়েট করতেছে, তাহলে কি আইও কিউতে সে বসবে। অথবা কি হতে পারে? টাইম স্ল্যাশ এক্সপায়ার। এখন টাইম স্ল্যাশ এক্সপায়ার জিনিসটা কি? ধরেন P1 নামের একটা প্রসেস, এটার কমপ্লিট হতে ধরেন 10 মিলি সেকেন্ড লাগে, ঠিক আছে? ধরো 10 মিলি সেকেন্ড যদি লাগে, আমি কি করতেছি? টাইম স্লাইস করে ফেলাচ্ছি, তার মানে P1টাকে আমি কি 5 মিলি সেকেন্ড টাইম দিচ্ছি, তারপর 5 মিলি সেকেন্ড হয়ে যাওয়ার পর তার সে কমপ্লিট হয় না, কিন্তু কিন্তু তার কি হয়ে যেতে হবে? বের হয়ে যেতে হবে সিপিইউ থেকে। সিপিইউ থেকে বের হয়ে কোথায় যেতে হবে? রেডি কিউতে আবার চলে যেতে হবে। কারণ কি, আমি একটা টাইম স্লাইস করে রাখছি যে প্রত্যেকটা প্রসেসকেই কি আমি 5 মিলি সেকেন্ড করে সময় দিব। যেহেতু কি P1 এর 10 মিলি সেকেন্ড দরকার ছিল প্রসেসটা ফুল এক্সিকিউট করতে, কিন্তু 5 মিলি সেকেন্ডই কি করতে পারছে, এই জন্য তার কি টাইম স্লাইস এক্সপায়ারের জন্য সে রেডি কিউতে আবার বসে যাবে। এই ধরনের একটা কি রেডি, এই ধরনের একটা সিনারিও হতে পারে। আবার কি হতে পারে? একটা সিনারিও হতে পারে যেখানে কি একটা P1 প্রসেস একটা চাইল্ড কল করছে, তার মানে কি তার তার আন্ডারে কি একটা প্রসেস কল করছে, সেই ধরেন P2, তাহলে P2 প্রসেস হচ্ছে P1 প্রসেসের চাইল্ড। যদি এইটা হয়, তাহলে কি মা বা বাবা চায় কখনো যে ছেলেমেয়েরা ফুল কমপ্লিট না করে ভাত, মানে একটা ভাত খাচ্ছে ধরেন ছেলেমেয়ে, তাহলে ছেলেমেয়ে ভাত খাওয়া কমপ্লিট না করে কি মা বাবা নিজেদের ভাত খায়? বা এরকম একটা সিনারিও জিনিসটা এরকমই যে বাবা মা কিন্তু কখনো ছেলেমেয়ের সম্পূর্ণ কাজটা সম্পূর্ণ দেখের পরে কিন্তু নিজের কাজটা কমপ্লিট করে, আগে কিন্তু ছেলেমেয়েদের কি আগে রাখে, তাই না? তাহলে কি হচ্ছে এখানে, একটা প্রসেস যদি কি একটা নতুন একটা চাইল্ড ক্রিয়েট করে, তাহলে সেই চাইল্ডটা কি আগে এক্সিকিউট হবে, সেই চাইল্ডটা এক্সিকিউট হওয়ার অবস্থায় কি করবে তখন? এই P1টা P2 কি ছিল? P1 এর চাইল্ড, তার মানে P1 যদি P2 নামের একটা চাইল্ড ক্রিয়েট করে, P2 আগে এক্সিকিউট হবে, আর P2 এক্সিকিউট অবস্থায় P1টা কি ওয়েট করতে থাকবে, ওয়েট স্টেটে থাকবে, তাই না? P1টা ওয়েট কার জন্য করতেছে? P2টা এক্সিকিউশন কমপ্লিট হওয়ার ওয়েট করতেছে। P2 যখন কি এক্সিকিউশন কমপ্লিট হবে, তখন কি আবার P1টা রেডি কিউতে, রেডি কিউ থেকে আবার কি সিপিইউতে চলে যাবে, এক্সিকিউট হবে। বুঝতে পারছি? তাহলে কি এই চাইল্ড যখন এক্সিকিউট হচ্ছে, তখন কি সে P1টা রেডি কিউতে চলে যাবে এক্সিকিউট হওয়ার পর, তাই না? হয়ে গেলে কি আমি এখন রেডি আছি, যেহেতু আমার চাইল্ড অলরেডি শেষ, এজন্য কি এখন আমি রেডি আছি, আমি কি রেডি কিউতে চলে যাচ্ছি। এই ধরনের একটা সিনারিও হতে পারে। অথবা কি ইন্টারাপ্ট কল, আমরা একটু আগেও পড়ছি, তাই না? এর থেকে ইম্পর্টেন্ট একটা প্রসেস যদি চলে আসে, তখন কি ইন্টারাপ্ট কল করে এই প্রসেসটাকে, যেহেতু ইন্টারাপ্ট অকার হয়েছে, এজন্য কি সেই প্রসেসটা P1টা কি রেডি কিউতে বসে থাকবে, সিপিইউতে যেতে পারবে না, যতক্ষণ না পর্যন্ত যার জন্য ইন্টারাপ্ট কল হয়েছে সেই প্রসেসটা কি শেষ হচ্ছে। এইটাই হচ্ছে কি আমার একটা কিউইং ডায়াগ্রাম। আমরা কি বুঝতে পারছি? জি স্যার, বুঝতে পারছি। আচ্ছা, নেক্সট আমাদের হচ্ছে স্কেডিউলার। তো আমার এই যে প্রসেসে স্কেডিউলিং করতেছি, কিউতে পাঠাচ্ছি, তো কিউতে পাঠানো এই জিনিসটাও কিন্তু কি করে? ওএসই করে, তাই না? অপারেটিং সিস্টেমই কিন্তু করে। কার মাধ্যমে করে? স্কেডিউলার্সের মাধ্যমে পড়ে। স্কেডিউলার্স তাহলে কি করতেছে? একটা কিউ থেকে আরেকটা কিউতে যে নিয়ে যাচ্ছে, এই জিনিসটা নিয়ে যায় কে? স্কেডিউলার্সরা নিয়ে যায়। যেটা কে করে? অপারেটিং সিস্টেম করতেছে। তো স্কেডিউলার্সটা কি করতেছে? সিলেক্টস প্রসেস ফ্রম ডিফারেন্ট কিউ টু বি পাস টু দ্য নেক্সট ফেজ, তাই না? তার মানে কি জব কিউ থেকে রেডি কিউতে নেওয়া, রেডি কিউ থেকে সিপিইউতে নেওয়া, এগুলো কারা করতেছে? এক একটা স্কেডিউলার্সরা করতেছে, যেটা কি অপারেটিং সিস্টেমেরই একটা পার্ট। এটুকু বুঝতে পারছি তো? তো এখানে দেখেন, জব কিউ মানে কি ছিল? সব ধরনের অনেকগুলা প্রসেস ছিল জব কিউতে, তাই না? যেগুলো কি রেডি, আনরেডি, অনেকগুলা, যে সব টাইপের প্রসেসই কি জব কিউতে ছিল। এখন সেই কিউ থেকে আমি কি করতেছি? যখন যে প্রসেসগুলো এক্সিকিউশনের জন্য রেডি থাকবে, তারা কোথায় যাচ্ছে? রেডি কিউতে আসতেছে। তার মানে ধরেন এইখান থেকে 5টা প্রসেস কি এক্সিকিউশনের জন্য রেডি আসে, তাহলে এখানে আসলো কি 5টা প্রসেস আসলো। অ্যান্ড 5টা প্রসেস এসে তখন কি করবে? এইখানে রেডি কিউ, এটা তো রেডি কিউ, তাহলে P1 P2 P3 P4 P5, এখান থেকে কি আমরা সিলেক্টিং অর্ডার, মানে সেটা অ্যারাইভিং টাইম হতে পারে, তাই না? এটি হতে পারে অ্যারাইভিং টাইম, যে প্রসেস আগে আসছে তাকে আগে সিপিইউতে দেবো, এটা হতে পারে। তারপর কি হতে পারে? বার্স্ট টাইম হতে পারে। বার্স্ট টাইম মানে কি, যে প্রসেসটা সবচেয়ে ছোট তাকে আগে পাঠাবো সিপিইউতে, এটা হতে পারে। আবার কি হতে পারে? প্রায়োরিটি হতে পারে, যে প্রসেসের প্রায়োরিটি সবচেয়ে বেশি সে আগে সিপিইউতে যাবে। এরকম কি রেডি কিউতে এই ধরনের কি অনেক ধরনের অ্যালগরিদম অ্যাপ্লাই করে, যখন যেটা দরকার তখন সেটাই অ্যাপ্লাই করে কি সিপিইউতে এক এক করে কি এই প্রসেসগুলো পাঠাবো। তাহলে আপনি দেখেন
এইখানে আমরা দুইটা কাজ করতেছি, একটা কি অনেকগুলা প্রসেস থেকে যে প্রসেসগুলো এক্সিকিউশনের জন্য রেডি সেগুলোকে একবারে পাঠিয়ে দিচ্ছি রেডি কিউতে, এবং রেডি কিউতে যখন কি করতেছি, রেডি কিউতে যখন কি আমরা অনেক ধরনের কি অ্যালগোরিদম অ্যাপ্লাই করে যে প্রসেসটা যখন দরকার কি, মানে ধরেন এইটা যদি আমি অ্যাপ্লাই করি তাহলে একরকম আমি সিকোয়েন্স পাবো, P1 P2 P3 P4 P5 এরকম টাইপের হতে পারে। তাহলে এই ধরনের কি আমরা ফার্স্টে P1 যাচ্ছে, P1 সিপিইউতে গেলে P1টা এক্সিকিউট কমপ্লিট করলে P1 টার্মিনেট হয়ে যাবে, তারপর কে যাবে P2 যাবে, তারপর P2 টার্মিনেট হয়ে গেলে P3 যাবে, তারপর P3 টার্মিনেট হয়ে গেলে P4, এবং কি এভাবে P5 পর্যন্ত চলবে। তাহলে দেখেন কেন এইটাকে শর্ট টাইম বলতেছি, কেন এটাকে লং টাইম বলতেছি, কেউ কি বলতে পারবেন আমার বলার আগে? আপনারা কি গেস করতে পারতেছেন কেন এখানে শর্ট টাইম স্কেডুলার বলতেছে আর কেন লং টার্ম? আচ্ছা, আমি বলি তাহলে শর্ট টার্ম স্কেডিউলারটা কেন বলতেছি, কারণ এখানে কয়টা ছিল দেখেন তো, 5টা প্রসেস ছিল, এবং 5টা প্রসেস কি, একটা প্রসেস যাচ্ছে সিপিইউতে, ওইটা শেষ হলে কি সাথে সাথে কিন্তু আরেকটা প্রসেস যাচ্ছে, তার মানে কি এইটা কি ফ্রিকোয়েন্টলি ইউজ হচ্ছে না। P1 যদি শেষ হয় আপ সিপিইউতে, সিপিইউ থেকে টার্মিনেট হয়ে কিন্তু সাথে সাথে কি P2 কিন্তু চলে আসতেছে, P2 যখন চলে আসতেছে P2 আবার এক্সিকিউট হচ্ছে সিপিইউতে, আবার কি ফার্স্টে, তাহলে এই স্কেডিউলারটা কি করতেছে, শর্ট টাইম স্কেডিউলারটা P1 কে ফার্স্টে টানলো, তারপর কি একটু পরেই P1টা শেষ হওয়ার পরেই কিন্তু কি P2 কে টানলো, P2টা শেষ হওয়ার পরে P3 কে টানলো, P3 কে শেষ হওয়ার পর P4 কে মুভ করলো, P4 এর শেষ হওয়ার পর কি P5 কে মুভ করলো। তাহলে কি একটা রেডি কিউয়ে যা যা প্রসেস ছিল এই স্কেডিউলারটা কি করলো, 5টা অ্যাটেম্প্ট নিল, তাই না, 5টা টোটাল অ্যাটেম্প্ট নিল। কিন্তু এই 5টা অ্যাটেম্প্ট যতক্ষণ নিচ্ছিল এই লং টার্ম স্কেডিউলারটা কি কিছু করতেছিল না, লং টার্ম স্কেডিউলার কিন্তু ততক্ষণ স্টেডি বসেছিল, কারণ এইখানে কি তখনও কি এখনো এক্সিকিউশন করতে রেডি এমন কোনো প্রসেস আর আসে নাই। যদি না আসে তার মানে কি এইটা কি আমার ফ্রিকোয়েন্টলি ইউজ হচ্ছিল, কিন্তু লং টার্ম স্কেডিউলারে কি হচ্ছে যখন রেডি কিউটা ফাঁকা হয়ে যাচ্ছে, কারণ রেডি কিউরে কি একটা লিমিট আছে না, এখানে ধরেন রেডি কিউর লিমিটটা কি 5 প্রসেস, তাহলে রেডি কিউর লিমিট যখন কি 5, তখন কি লং টার্ম স্কেডিউলার কিন্তু 5টা প্রসেসই দিতে পারবে যারা কি এক্সিকিউশনের জন্য রেডি আছে। বুঝতে পারছি? তাহলে যেহেতু কি লং টার্ম স্কেডিউলারটা ওই 5টা শেষ হওয়ার কি পর্যন্ত ওয়েট করতেছে, আর এখানে 5বার কি 5বার এখানে অ্যাটেম্প নিতে হয়েছে এক একটা প্রসেসকে পাঠানোর জন্য, তাহলে কি এটা ফ্রিকোয়েন্টলি ইউজ হচ্ছিল বলে কি হচ্ছে এর নাম শর্ট টার্ম স্কেডিউলার, কারণ এটার টার্মটা কি খুব শর্ট, শর্ট মোমেন্ট টাইমগুলো কি খুব শর্টে এরা কি বারবার চেঞ্জ হচ্ছে বা বারবার মুভ হচ্ছে। কিন্তু লং টার্ম স্কেডিউলার নামটা কেন দিচ্ছে এর জন্য, কারণ কি এরা লেস ফ্রিকোয়েন্টলি এক্সিকিউট, তাই না, এটা সম্পূর্ণ আবার কি ব্লকগুলো ফাঁকা হবে, তারপর কি আবার আরো 5টা কি দিয়ে দিবে এখানে রেডি কিউতে, এই জন্য কি এটা লেস ফ্রিকোয়েন্টলি এক্সিকিউট। কন্ট্রোল দ্য ডিগ্রি অফ মাল্টি প্রোগ্রামিং, তাই না, ডিগ্রি অফ মাল্টি প্রোগ্রামিং মানে কি বোঝাচ্ছে যে আমি একই সাথে কয়টা প্রোগ্রাম কি রেডি কিউতে দিতে পারি বা কয়টা প্রোগ্রাম এক্সিকিউট করতে পারি, তাই না। তাহলে এখানে কি কন্ট্রোল করতেছে না লং টার্ম স্কেডিউলারটাই, যে আমি কয়টা প্রোগ্রামকে কি এক্সিকিউশনের জন্য যারা রেডি তাদের মধ্যে কয়টা প্রোগ্রামকে আমি দিব, সেটা কে কন্ট্রোল করতেছে, লং টার্ম স্কেডিউলার কন্ট্রোল করতেছে। বুঝতে পারছি জিনিসটা? জি স্যার। আচ্ছা, তারপরে আমরা যদি আসি দেখেন সিপিইউ স্যার বাউন্ড, আজকে এই পর্যন্তই থাকুক। না না আজকে আরেকটু পড়াবো তারপর শেষ হয়ে যাবে, আর বেশি না, কারণ আমাদের তো 10টা পর্যন্ত ক্লাস, তো আমরা 9টা 15 বা 20 পর্যন্ত করে শেষ করে দিই। তো দেখেন, আর এটা তো রেকর্ড হচ্ছে, আপনাদের তো রেকর্ডও থাকবে, বুঝতে পারছেন, সো রেকর্ডও আপনারা দেখতে পারবেন। সো দেখেন নেক্সটটা আমাদের আর বেশি না, আমরা পড়বো হচ্ছে এই যে এই কনটেক্সট সুইচ পর্যন্ত এইটুকু, এইটা হচ্ছে এখান থেকে কালকে পড়বো, ঠিক আছে, শুরু করি তাহলে। জি স্যার, জি স্যার। আচ্ছা, তাহলে এইখানে দেখেন সিপিইউ বাউন্ড ভার্সেস আইও বাউন্ড প্রসেস, এইখানে কি হচ্ছে একটা আমরা দুই টাইপের প্রসেস দেখতেছি, একটা কি সিপিইউ বাউন্ড আর একটা কি আইও বাউন্ড। এখন সিপিইউ বাউন্ড আর আইও বাউন্ডটা কি, সিপিইউ বাউন্ড প্রসেস স্পেন্ড মোর টাইম ডুইং কম্পিটিশন ইউজিং প্রসেসর দেন আইও, তার মানে কি সিপিইউ বাউন্ড যে প্রসেসগুলো আছে সেগুলো কি আইও ওরকম ভাবে ইউজ করে না, শুধুমাত্র সিপিইউ ইউজ করে। সিমিলারলি আরেকটা দেখি আইও বাউন্ড প্রসেসগুলো যেগুলো আছে সেগুলো কি আইও বেশি ইউজ করে সিপিইউর থেকে। আমরা যদি একটা এক্সাম্পল দেখি, ধরেন আমাকে বলা হয়েছে 1 থেকে 10,000-এর মধ্যে যে কয়টা কি ধরেন মৌলিক সংখ্যা আছে সেই সংখ্যাগুলোকে আমার প্রিন্ট করে দেখাও, বা যে সংখ্যা যতগুলা ইভেন্ট সংখ্যা আছে সেগুলোকে প্রিন্ট করে দেখাও। তাহলে এই ধরনের একটা প্রবলেম যদি আমার থাকে, সেটাই কি আমার কোনো ইনপুট আউটপুট কি নেওয়া লাগতেছে, সেটা ডিরেক্ট কনফিগারেশন করতে পারতেছে না, সিপিইউতে ডিরেক্ট দিয়ে দিবে না, সেটা তখন 1কে দিবে, 2কে দিবে, 3কে দিবে, এরকম ভাবে কি এই 10,000 পর্যন্ত দিয়ে কি সে বের করতে পারবে না সেই মৌলিক সংখ্যাগুলো বা প্রাইম নাম্বারগুলো কি
কোনগুলা প্রাইম নাম্বার সেই নাম্বারগুলো কি তারা আলাদাভাবে করে দিতে পারবে না, তাহলে কি সেটা সম্পূর্ণটাই কিন্তু কি সিপিইউতেই কি এক্সিকিউশনটা কিন্তু হচ্ছে। এখানে কিন্তু কোনো ক্যালকুলেশনের ব্যাপার নাই, তাই না? এখানে কি দেখতেছি, এরা সিপিইউতে আমরা কোডটা পাঠিয়ে দিচ্ছি, সিপিইউতে কি সম্পূর্ণ ক্যালকুলেশনটা হয়ে যাচ্ছে সিপিইউতে, এখানে কিন্তু কোনো ইনপুট আউটপুট দিচ্ছি না। কিন্তু আপনাকে যদি বলা হয় একটা এ নামের একটা ভ্যারিয়েবল যেখানে একটা ইনপুট নিবা, বি নামের একটা ভ্যারিয়েবল যেখানে আরেকটা ইনপুট নিবা, রেজাল্ট নামের একটা ভ্যারিয়েবল যেখানে কি করবা এ প্লাস বি করবা, তাহলে এই এ প্লাস বি কার উপর ডিপেন্ড করতেছে? এ ইনপুটের উপর, বি ইনপুটের উপর, আর রেজাল্টটা কি তারপরে এক্সিকিউট হচ্ছে। তাহলে এই ধরনের যদি প্রবলেম থাকে, এখানে কি বারবার আমার ইনপুটে যাওয়া লাগতেছে, তাহলে এই ধরনের প্রবলেমটাকে কি বলতেছে? আইও বাউন্ড প্রসেস। এই ধরনের প্রসেসগুলোকে কি বলে? আইও বাউন্ড প্রসেস। আর এই ধরনের প্রসেসগুলোকে প্রাইম নাম্বার জাস্ট ফাইন্ড আউট করা, এগুলাকে কি বলতেছি? সিপিইউ বাউন্ড প্রসেস। এখন দেখি এইগুলা শুধুমাত্র আইও বাউন্ড এবং সিপিইউ বাউন্ড হলে সমস্যাটা কি হয়। দেখেন এইখানে আমরা দেখতেছি এটা কি সিপিইউর জন্য কি রেডি কিউতে থাকে প্রসেসগুলা। ধরেন আমার কি P1 P2, এই P1 P2 P3 নামের কি প্রসেস আছে ধরেন। তো P1 P2 নামের প্রসেস আছে, তারা ডিরেক্ট কি ধরেন তারা হচ্ছে এই যে এ বি এর জন্য যেটা করতেছিলাম সেটাই করতেছি ধরেন। তাহলে এ বি কি কোনো সিপিইউতে যাবে না, এ বি কোথায় যাবে? ডিরেক্ট এ বি যাচ্ছে ডিরেক্ট হচ্ছে কোথায়? আইও কিউতে যাচ্ছে, কারণ তাদের ইনপুট আউটপুট নিতে হবে। তাহলে কি পি ওয়ানটা ফার্স্টে এখানে আসলো, পি ওয়ানটা আইও কিউতে এসে কি পি ওয়ানটা এক্সিকিউট হলো, তখন কি তারপর P2 P3ও আছে ধরেন এখানে। পি ওয়ানটা যখন এক্সিকিউট হয়ে গেল তখন কি এই আইও কিউতে P2 আর P3ও চলে আসবে না, কারণ কি আমার তো P2 P3 এর সাথে কোনো সিপিইউর কোনো রিলেশন নাই। আমার তো P2 ও কি ইনপুট নিতে হবে, P3 ও ধরেন ইনপুট নিতে হবে। যেহেতু ইনপুটই নিতে হবে, তাহলে কি এই রেডি কিউতে কি আর P1 P2 P3 থাকতেছে না? রেডি কিউতে কিন্তু আর P1 P2 P3 থাকতেছে না। কোথায় চলে যাচ্ছে তারা? একজন আইওতে যাচ্ছে, আবার কি একজন বাকি দুইজন কি আইও কিউতে যাচ্ছে। যেহেতু আইও আর আইও কিউটাই কি এক্সিকিউশন মানে কাজ চলতেছে এখানে, তাহলে এই যে এই সিপিইউটা কি আইডেল বসে থাকতেছে সে তখন। তার মানে এই সিপিইউটা তখন কি আইডেল বসে থাকতেছে। যেহেতু এই আইডেল বসে থাকতেছে, এই জন্যই এখানে কি বলা হয়েছে এমটি রেডি কিউ। কারণ কি যদি সব প্রসেসগুলাই আইও বাউন্ড হয়, দেখছি আমরা রেডি কিউ থেকে এই প্রসেসগুলো কোথায় চলে যায়? আইও কিউতে চলে যায়। আইও কিউতে যদি চলে যায় রেডি কিউটা কি ফাঁকা হয়ে যায়। তাহলে এটা কি একটা প্রবলেম। সিমিলারলি আর আবার যদি আমরা দেখি সিপিইউ বেস যদি হইতো, তাহলে কি হইতো? এই আইওতে কিন্তু আর কখনো আসতো না। তখন কি হইতো? সব প্রসেসগুলো ডিরেক্ট কি সিপিইউতেই যেত। এখানে কি P1 P2 P3 রেডি কিউতে বসে আছে, তারা কি এক এক করে কি সিপিইউতে যেয়ে কি এন্ড হয়ে যেত। এই আইও কিউতে কি আর যাওয়া হইতো তাদের? না, আইও কিউতে কিন্তু আর যাওয়া হতো না। যেহেতু আইও কিউতে আর যাওয়া হতো না, এই জন্য তখন কি আইও কিউটা কি এমটি থাকতো। বুঝতে পারছি? এমটি ওয়েটিং কিউ মানে কি এইখানে এই আইও কিউটা কি ও এমটি থাকতো। এই ধরনের যে প্রবলেম যাতে না হয়, এই জন্য কি আমাদের লং টার্ম স্কেডিউলটা ওয়াইজলি সিলেক্ট করতে হবে, যাতে আমাদের এমন কয়েকটা প্রসেস রাখবো যেগুলো কি সিপিইউ ডিরেক্ট কন্ডাক্ট করবে, এমন প্রসেস রাখবো যেগুলো কি আইও কন্ডাক্ট করবে। আমাদের এমন 5টা প্রসেস নিয়ে যাওয়া যাবে না। লং টার্ম স্কেডিউলার কি করতেছে একসাথে প্রসেসগুলো নিয়ে যায় যারা কি এক্সিকিউশনের জন্য রেডি থাকে। তাহলে আমার এমন কোন প্রসেসগুলোকে ধরেন আমি লং টার্ম স্কেডিউলের যেহেতু 5টা প্রসেস এখানে দিতে পারতেছি, আমার এমন 5টা প্রসেস দিতে হবে না যে 5টা প্রসেস 5টাই সিপিইউ বেস, এমন করা যাবে না। তাহলে আমার কি লং টার্ম স্কেডিউলারকে ভেবে চিন্তে প্রসেসগুলো দিতে হবে যে মিক্সড অফ সিপিইউ বাউন্ড এন্ড আইও বাউন্ড যাতে থাকে, যাতে কি কেউ এরকম ভাবে আইডল বসে না থাকে। আমরা কি বুঝতে পারছি? জি স্যার, বুঝতে পারছি। এইটার জন্য একটা কি আরেক টাইপের আমাদের কি মিডিয়াম টার্ম স্কেডিউলার আছে, যেটা কি করে টাইম শেয়ারিং সিস্টেম ইউজ করে। কিভাবে করে দেখি আমরা। দেখেন একটা প্রসেস কি রেডি কিউতে যখন আসে, তার মানে কি সে রেডি আছে এক্সিকিউশনের জন্য, সেটা সিপিইউতে যায় এন্ড হয়ে যাবে। তারপর আমরা কি দেখছি আইও বাউন্ডেডটাও দেখছি যে আইওতে যাবে, আইও ওয়েটিং করবে। এখন আরেকটা জিনিস যেটা করতে পারে, এই রেডি কিউ এর প্রেসারটা কমানোর জন্য কি করে সিপিইউর থেকে সেই প্রসেসটা সম্পূর্ণ এক্সিকিউশন না করে কি করে পার্শিয়ালি এক্সিকিউট করে, এবং কি করে একটা পার্শিয়ালি এক্সিকিউটেড একটা কিউ এর মধ্যে কি সোয়াপ আউট করে দেয়। তার মানে ওই প্রসেস ধরেন P1টা একটা বড় প্রসেস, সেটাকে পার্শিয়ালি এক্সিকিউট করার পর আমি ডিরেক্ট কোথায় দিয়ে যাচ্ছি? সোয়াপ আউট করে একটা পার্শিয়াল এক্সিকিউটেড প্রসেসর। তার মানে এটা একটা কিউ, এইটা যেটা কি সব পার্শিয়ালি এক্সিকিউটেড প্রসেসগুলো কি এই কিউ এর মধ্যে থাকে। যদি এই কিউ এর মধ্যে থাকে তাহলে কি রেডি কিউতে তো আর যাচ্ছে না। রেডি কিউতে তাহলে কি লোডটা কম পড়তেছে। এভাবে কি আমি এই রিডিউস দ্য ডিগ্রি অফ মাল্টিপ্রোগ্রামিং, কারণ কি রেডি কিউতে যে কয়টা প্রসেস থাকবে তাতে কি ডিগ্রিগুলো বেড়ে যায়। যেহেতু আমার কি রেডি কিউ এর প্রসেসগুলোকে আমরা কি করতেছি পার্শিয়ালি এক্সিকিউট করে আরেকটা কিউতে রাখতেছি। এই জন্য আমরা কি মিডিয়াম টার্ম স্কেডিউলারটা ইউজ করে এই সোয়াপিংটা কি
রিডিউস করতে পারতেছি, তাহলে মাল্টি প্রোগ্রামিংটা কি রিডিউস করতে পারতেছি, বুঝতে পারছি? সোয়াপিং করে মাল্টি প্রোগ্রামিংটা রিডিউস করি, কারণ রেডি কিউতে তখন প্রসেস সংখ্যা কি আগের তুলনায় কমে যায়। এটুকু বুঝতে পারছি? জি স্যার। ওকে, আমরা আমাদের লাস্ট টপিকে চলে আসছি। লাস্ট টপিকটা আজকের ক্লাসের লাস্ট টপিকটা হচ্ছে কি কনটেক্সট সুইচ। এখন কনটেক্সট সুইচ জিনিসটা কি, আমার ধরেন কি আমার সিস্টেমে P1 প্রসেস, P2 প্রসেস, P3 প্রসেস আছে আর P0 প্রসেসও আছে। তাহলে এই চারটা প্রসেসের মধ্যে ধরেন এইটা শেষ করতে লাগে 20 মিলি সেকেন্ড, P1 শেষ করতে লাগে 10 মিলি সেকেন্ড, P2 শেষ করতে লাগে 5 মিলি সেকেন্ড, P3 শেষ করতে লাগে ধরেন 4 মিলি সেকেন্ড। তাহলে এই ধরনের যে আলাদা আলাদা টাইমিং দেওয়া, তাহলে P0 কে কি আমরা ফুল টাইম না দিয়ে P0 এক্সিকিউট করলো, P0 এক্সিকিউট করে আমার কি একটা টাইম ধরেন 10, আমরা 5 মিলি সেকেন্ড করে এক একজনকে দিচ্ছি। তাহলে 5 মিলি সেকেন্ড যদি একজনকে দেই, তাহলে ওই এক্সিকিউশন অবস্থায় কয় মিলি সেকেন্ড যাবে? 5 মিলি সেকেন্ড পাবে। যেহেতু 5 মিলি সেকেন্ড পাবে, ওর অবশিষ্ট থাকবে কত? 15 মিলি সেকেন্ড কিন্তু ওর বাকি থাকবে। তারপর P0টা কোথায় যাচ্ছে? P1 কে যাচ্ছে, মানে P0টা কি এখন রেডি কিউতে বসবে আর P1 তারপর কি এক্সিকিউশন অবস্থায় আসবে। তাহলে P0 এক্সিকিউশন অবস্থায় ছিল, কিন্তু এখন কি হচ্ছে, সে রেডি কিউতে বসবে। তার মানে P0 থেকে সিপিইউ কনটেক্সট সুইচ করে কাকে দিবে? P1 কে দিবে, কারণ এখন P1টা কি এক্সিকিউশনের জন্য রেডি হচ্ছে। এই জিনিসটার নামটাই হচ্ছে কনটেক্সট সুইচ। তার মানে কনটেক্সট সুইচটা কি একটা প্রসেস থেকে আরেকটা প্রসেসে সুইচ হওয়ার জিনিসটাই কি, সুইচ হওয়ার মেথডটাই কনটেক্সট সুইচ। এখন কনটেক্সট সুইচটা কিভাবে হয় আমরা একটু দেখি, একটু জুম করি আমরা। এখানে দেখেন P0 নামের একটা প্রসেস আছে, সেই প্রসেসটা কি করতেছে? এক্সিকিউটিং অবস্থায় আছে, তার মানে সেই প্রসেসটা এক্সিকিউট হচ্ছে। এক্সিকিউট হওয়ার পর আমরা এইখানে দেখতে পাচ্ছি কি করতেছে, এখন কি করতেছি, ইন্টারাপ্ট সিস্টেম কল হচ্ছে, কারণ আমার কনটেক্সট সুইচ করতে হবে। তার মানে P0 থেকে আমার কোথায় যেতে হবে? P1 এ যেতে হবে। এখন এইটা কিভাবে করি? P0 যেহেতু কি ইন্টারাপ্ট কল করতেছি, আমরা কেন কল করি? কারণ আমার আমার 5 সেকেন্ড হয়ে গেছে, তুমি এখন আর টাইম নিতে পারবা না, তোমাকে আমি এখন ইন্টারাপ্ট কল করে থামাই দিচ্ছি যাতে তুমি রেডি কিউতে যাও, আমাকে P1 আমার সিপিইউতে চলে আসুক। তো এটা কিভাবে হচ্ছে? P0 কি ইন্টারাপ্ট কল হচ্ছে, ইন্টারাপ্ট কল হলে কি করে P0, এই সেভ স্টেট ইনটু পিসিবি 0। পিসিবিটা কি আমি বলেছিলাম তাই না? পিসিবি হচ্ছে কি আমার প্রসেসের সব ধরনের ইনফরমেশন থাকে যে ডেটা স্ট্রাকচারে, তাই না? তাহলে পিসিবি ডেটা স্ট্রাকচারে কি সেই P0 কারেন্ট সব কি ইনফরমেশন গুলা সেভ করে রাখতেছি। সেভ করে রাখার পর কি করতেছি? রিলোড করতেছি কাকে? পিসিবি 1 কে। তার মানে প্রসেস 1 এর পিসিবিটাকে আমরা রিলোড করতেছি। তাহলে এই যে পিসিবি 0 কে সেভ করা থেকে শুরু করে পিসিবি 1 কে রিলোড করা পর্যন্ত এই যে একটা টাইম লাগে, এইটুকু যে টাইম লাগে সেই টাইমে কি হয়, এই P1টা কিন্তু আইডল বসে থাকে, কেউই কিন্তু কাজ করে না। কাজ করে কি শুধুমাত্র এই পিসিবিরা কাজ করে। পিসিবি কি কাজ করে? সেভ করে পিসিবি জিরোর ভ্যালু, মানে ইনফরমেশন গুলা, আর পিসিবি 1 এর ইনফরমেশন গুলো রিলোড করে। তখন কি সেই টাইম অবধি কি হচ্ছে, P1টা কিন্তু আইডল বসে থাকতেছে। যখন একবার P1 পিসিবি 1 কে কি রিলোড হয়ে গেছে, তখন কি P1টা অলরেডি সিপিইউতে চলে আসছে, তাই না? কারণ কি পিসিবি 1 কে রিলোড করা মানে হচ্ছে পিসিবি 1 কে সিপিইউর মধ্যে এস্টাবলিশ হওয়া ডান। যেহেতু হওয়া ডান, তাহলে পিসিবি 1 এখন কি এক্সিকিউট হবে। তাহলে এইটা কি আমার পিসিবি 1 এর এক্সিকিউশন টাইমটা। তারপর কি আবার কনটেক্সট সুইচ হতে পারে, ধরেন এখানে আমরা P0 এবং P1 দুইটা প্রসেসের জন্যই কাজ করতেছি। তাহলে কি একবার P0 থেকে P1 এ গেল, এখন কি আবার P1 থেকে P0 তে আসতে হবে। তাহলে P1 থেকে যদি P0 তে আসতে চাই, তাহলে কি আবার সেম প্রসেসই হবে না? কি হবে? একটা ইন্টারাপ্ট কল হবে। এই যে সিস্টেম ইন্টারাপ্ট কল হয়েছে P1 এর জন্য, P1 যেহেতু ইন্টারাপ্ট কল হয়েছে, সে বুঝতে পারবে যে এখন আমার থামতে হবে এবং আরেকটা প্রসেসকে কি রিলোড করতে হবে। এজন্য কি করতেছে সিস্টেমটা, অপারেটিং সিস্টেমটা কি করতেছে, এই পিসিবি 1 এর ইনফরমেশনটাকে কি সেভ করে রাখতেছে এবং পিসিবি 0 এর ইনফরমেশনটাকে কি রিলোড করতেছে, কারণ এখন পিসিবি 0 কে আবার আনতে হবে। তখন কি করতেছে, পিসিবি 0টাই যখন একবার কি সিপিইউতে আবার চলে আসবে, তখন কি পিসিবি 0 আবার এক্সিকিউট অবস্থায় চলে আসবে। এখন দেখেন পিসিবি 0 তখন কি এক্সিকিউট থেকে, তখন একবার যখন থামছিল ওখান থেকে শুরু করে আবার যখন এক্সিকিউট হয়েছে এই পর্যন্ত সময় কি পিসিবি 0 কি P0টা আর কি P0 প্রসেস কি আইডল বসেছিল। তাহলে এটা কি P0 এর আইডল টাইম, আর এইটা কি আমার P1 এর আইডল টাইম, তাই না? কারণ এখানেও আইডল ছিল আর এখানে জাস্ট এক্সিকিউট করতেছে, তারপর কি আবার আইডল করছিল, আইডল বসেছিল P1, তাই না? তাহলে এইটুকু হচ্ছে আমার P1 এর আইডল টাইম, আর এই সম্পূর্ণটা হচ্ছে আমার কি P0 এর আইডল টাইম। এখন দেখেন এই যে সেভ করে রিলোড করার অবধি এইখানে কি আমরা একটা সুইচ করতেছি, কি P0 থেকে P1 কনটেক্সট সুইচ করতেছি, এই জন্য কি একটা ওভারহেড হচ্ছে। সিমিলারলি যখন আমরা P1 থেকে P0 করতেছিলাম কনটেক্সট সুইচ, তখনও কি আরেকটা অপারেটিং সিস্টেমে ওভারহেড হচ্ছিল।
এই জিনিসটাই কি আসলে আমার ফুল কনটেক্সট সুইচ। তাহলে কনটেক্সট সুইচ মেইন জিনিসটা কি, স্টোরিং কারেন্টলি এক্সিকিউটেড প্রসেস কনটেক্সট অ্যান্ড রিস্টোরিং দ্য নেক্সট প্রসেস, তাই না? রিস্টোর করতেছে মানে কি, রিলোড করতেছে এখন নেক্সটে যে আসবে, আর স্টোর করতেছে কি কারেন্টে যে ছিল। এই হচ্ছে আমার কনটেক্সট সুইচের সম্পূর্ণ কাজ। আমরা কি বুঝতে পারছি? জি স্যার, এটা বুঝতে যদি পারছি। এক্সামে আসে তাহলে তো এভাবে দেওয়া লাগবে মানে। হ্যাঁ, এক্সামে যদি আসে আমাদের এভাবে আঁকিয়ে দেখাইতে হবে, বুঝতে পারছি? জি স্যার। সবাই কি পারবো? পারবো স্যার। ওকে, ঠিক আছে। আজকের ক্লাসটা অনেক ইনফরমেটিভ হয়েছে, আশা করি বুঝতে পারছেন। যদি নাও বুঝি, আমরা ইউটিউব ভিডিও তো দিয়েই দিব রেকর্ডিংটা, ওইটা একটু দেখে নেবেন। সো রেকর্ডিংটা একটু অফ করি। আর